নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বিশেষ অনুষ্ঠান বলতে একটি বিশেষ যে বলা যায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ জুড়ে। আপনারা সকলেই জানেন সেটা হলো 2027-এর জনগণনা। 2027-এর জনগণনা যদিও সেটাকে বলা হচ্ছে, কিন্তু তার একটা সূচনা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে গত 17 জুলাই থেকে। 17 জুলাই থেকে 15 দিনের জন্য, আমি যদি ভুল না করি, স্বগণনার একটা কর্মসূচি কিন্তু চালু হয়ে গেছে এবং সেখানে আপনারা অনলাইনে গিয়ে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে, ব্যক্তিগত যে পরিসংখ্যানগুলো রয়েছে, সেগুলো আপনারা সেখানে দিতে পারেন। তারপরে সেখান থেকে আপনাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে, সেটা আপনারা রেখে দেবেন। পরবর্তী সময়ে জনগণনার জন্য যারা আসবেন তাদেরকে আপনি সেটা দিতে পারেন। তো যাই হোক, আমি বলবো না সব কিছু। আজকে এই বিষয় নিয়ে কি কি আমাদের কর্তব্য রয়েছে, কি কি করণীয় রয়েছে, সেই সম্পর্কে বলবার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরী। শ্রী চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। বিশেষ করে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আকাশবাণী শ্রোতাদের জন্য যে আপনি সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হলো যে এই জনগণনা নিয়ে বেতারের একটা বিশেষ ভূমিকা সব সময় থাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? নমস্কার সুমন ভট্টাচার্য মহোদয়। তো আজকে আমাদের যে সেন্সাস 2027 জনগণনার যেটা কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, তো সেটার অ্যাকচুয়ালি বিশেষ একটা সময় আছে। সেন্সাস 2027 অ্যাকচুয়ালি 10 বছর পরে পরে হওয়ার কথা, সেটা 2021 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা কোভিডের জন্য আমরা করতে পারি নাই, তো সেটা আমরা এখন 15 বছর পর 2027 করতে যাচ্ছি। তো সেটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কর্মযজ্ঞের জন্য বিশাল ম্যান পাওয়ার দরকার হয়। তো সেটা দরকার হওয়ার জন্য আমাদের অনেকগুলো স্টেপস আছে, যেমন কি কারা কাজ করবে, এটার জন্য একটা ফ্রেম প্রিপেয়ার করতে হয়। সেন্সাস কোথায় যাব আমরা, কার থেকে মানে ইনফরমেশনগুলো আমরা কালেকশন করব। তো সেটার জন্য আমাদের যেটা প্রথা, যেটা সেন্সাসের এনুমেরেটর এবং সুপারভাইজার, ওনারা অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে কাজ করেন। তো সেটার সময়কাল হচ্ছে বেসিক্যালি 1 আগস্ট থেকে 30 আগস্ট অবধি, 30 দিনের পিরিয়ড। তো সেটার দুইটা দিক আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম প্রিপেয়ার করা, কোথায় যাবেন, সেটার জন্য আমাদের একটা বিশাল কর্মযজ্ঞের দরকার, এবং হচ্ছে গিয়ে ওরা কি করবেন গিয়ে, তো সেটার জন্য আলাদা একটা বিশেষ হায়ারার্কি বলা যেতে পারে, সেটা আছে একটা। তো আমি যদি প্রথম বলি কোথায় যাবেন ওনারা, তো সেটার জন্য আমাদের কি হয়, জুরিসডিকশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, সেটাকে আমাদের বিস্তৃতভাবে ক্লিয়ার করে দিতে হবে যারা ফিল্ডে যাবেন। তো সেটার জন্য বেসিক্যালি আমাদের কি হয়, জুরিসডিকশন যেটাকে আমরা বলি, সেটাকে আমাদেরকে ফিক্স করে নিতে হয়। তো সেটা ফিক্স করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি গভর্নমেন্টের তরফ থেকে সেটাকে যদি মানে অনেক সময় কি হয়, ভিলেজ, ডিস্ট্রিক্ট, সেগুলার এরিয়া চেঞ্জ হতে থাকে। তো সেটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন বেরোয়, সেটা হচ্ছে গিয়ে 31/12/2025 সেটার পিরিয়ডটা ছিল, সেটা গভর্নমেন্টের থেকে নোটিফিকেশন করা হয়েছে যাতে তারপরে আর কোনো যাতে জুরিসডিকশন চেঞ্জ করা না হয়। তো সেটা করার পরেই আমাদের অ্যাকচুয়াল যে ফ্রেমিংয়ের কাজটা কন্টিনিউ চলে যাচ্ছে। যা যা ভিলেজ ছিল, ডিস্ট্রিক্ট ছিল, আরবান বডির এরিয়া জুরিডিকশন, স্টেটের কি জুরিডিকশন, সবগুলো আমাদের কম্পাইল করে ফাইনালাইজ করার পর তারপর আমাদের তার উপরে আমরা বিশেষভাবে ফ্রেমের উপরে কিভাবে আমরা সেটাকে এনুমারেটর সুপারভাইজারদের কাজ দিব, সেটার জন্য স্টেপসগুলো আরম্ভ হয়ে যায়। তো সেটার জন্য কি হয়, আমাদের সেন্সাসের একটা বিশেষ সিস্টেম আছে, চার্জ অফিসার ডিক্লেয়ার করা হয়। তো সেটা কি হয়, যারা ব্লকের আমাদের রুরাল পার্টে ব্লক বিডিওরা আছেন, ওনারা হচ্ছেন গিয়ে একবারে নিচের যেটা লেভেল আছে সেটাতে ওনারা কার্য পরিচালনার জন্য থাকেন। তার উপরে আছেন আমাদের ডিস্ট্রিক্টে ডিএম অ্যান্ড কালেক্টর হচ্ছেন গিয়ে প্রিন্সিপাল সেন্সাস অফিসার। তার উপরে স্টেটে আমাদের নোডাল অফিসার একজন ডিক্লেয়ার করা হয় সেন্সাস সিস্টেমের জন্য। তো উনি হচ্ছেন গিয়ে সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডক্টর বিকাশ সিং মহোদয়। এবং সঙ্গে সঙ্গে আমরা সেন্সাস নির্দেশালয়ের তরফ থেকে আমরা কন্টিনিউ প্রত্যেকটা স্টেজের জন্য আমরা এটাকে আমাদের যে সেন্ট্রালি দিল্লিতে হেডকোয়ার্টার আছে, সেখান থেকে যা যা নির্দেশ আসে সেটাকে আমরা পাস অন করি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা পর্যাপ্ত পদক্ষেপগুলো আমরা নিতে থাকি। আচ্ছা, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমার যে প্রশ্নটা ছিল যে বেতারের কি ভূমিকা রয়েছে বা দূরদর্শনের কি ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে একটা জিনিস অন্ততপক্ষে
আজকে এই আকাশবাণীতে বসে এই অনুষ্ঠান করার সময় এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আকাশবাণী ভারতবর্ষের অন্তত 98% লোকের কাছে গিয়ে পৌঁছায়। ঠিক। বলা যায় যে এটা 10%ও ধরা যেতে পারে। তো এই যে জনগণনার যে পদ্ধতি, যেটা স্যার এতক্ষণ বলছিলেন, শ্রী চৌধুরী এতক্ষণ বলছিলেন যে বিভিন্ন রকমভাবে তার পরিপ্রেক্ষিত তৈরি করা হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম দায়িত্ব নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখন প্রথম কথা যেটা, সেটা হলো জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া, পার্টিসিপেশন ছাড়া, অংশগ্রহণ ছাড়া এটা তো সম্ভব নয়। ঠিক। এবং এই কাজটাই কিন্তু, অর্থাৎ জনগণকে সচেতন করার যে গুরু দায়িত্ব বা গুরু ভার, সেটা কিন্তু অনেকটাই করে নিতে পারেন নিঃসন্দেহে অন্যান্য যারা মাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মাধ্যম রয়েছে, আরও অনেক মাধ্যম রয়েছে, সেটার সঙ্গে সঙ্গে আকাশবাণী এই সচেতনতাটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে, তাই নয় কি? ঠিক। আচ্ছা, আমরা তাহলে প্রথম প্রশ্নটা মোটামুটি জানলাম। এবারে এই যে কার্যক্রম, অর্থাৎ জনগণনা 2027-এর যে কার্যক্রমের যে প্রস্তুতি, সেটা সম্পর্কেও আপনি এতক্ষণ বলছিলেন। তো আমরা একটা জিনিস জানি, যেটা আমি শুরুতেই যেটা বলছিলাম, যে সেলফ এনুমারেশন, এটা একটা অনলাইনে গিয়ে এটা করা যেতে পারে, আমরা সেটা করতে পারি। সেখানে এই গেটওয়েতে কি কি প্রশ্ন রয়েছে এবং সেগুলো মূল তথ্য সংগ্রহ প্রক্রিয়ার প্রশ্নের মতোই কি, মানে এই সম্পর্কে যদি আপনি আর একটু বলেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এবার মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, আমাদের এবার ফার্স্ট টাইম ডিজিটাল সেন্সাস আমরা করতে যাচ্ছি। তো ডিজিটাল সেন্সাস করব, সেটা আমাদের পিরিয়ডটা হচ্ছে 1 আগস্ট থেকে 30 আগস্ট। তো ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কী হবে, এনুমারেটররা HLO ওদের হাউস লিস্টিং অপারেশন অ্যাপ বলি আমরা, যেটা ওনারা নিজেদের মোবাইলে সেটা ইউজ করে করবেন। কিন্তু এবার তার সঙ্গে আরেকটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, যেটা সেলফ এনুমারেশন বলা হচ্ছিল, সেটা একটা এক্সট্রা এডিশনাল ফিচার্স বলা যেতে পারে এখানে রাখা হয়েছে। যাতে এটা কেন রাখা হয়েছে, এটাও কিন্তু নতুন, কোনো অ্যাকচুয়াল সেন্সাসের আগে কোনো সময়ে কিন্তু সেলফ এনুমারেশনের কোনো সেরকম প্রাবধান ছিল না। তো সেটা এবার নতুন করে করা হয়েছে। কারণ কি, যে দেখা যাচ্ছে আমরা সিচুয়েশনের সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়। তো দেখা যাচ্ছে আগের সেন্সাসগুলোতে অনেক সময় কি মানুষজন অনেক ব্যস্ত থাকেন, তো ওনাদেরকে সঠিক সময় এনুমারেটরে যখন যান তখন ওনাদেরকে পান না, বা ওনাদের অনেক ব্যস্ততা থাকে যেটা ওনারা সময় দিতে পারেন না, বা অনেক আছেন সকালবেলা যান রাত্রিবেলা আসেন, এনুমারেটরের সঙ্গে দেখাই হয় না, বা অল্প সময় হলে ওনারা পারেন না। তো সেটার জন্য এছাড়া আরেকটা জিনিস আছে, ধরুন ত্রিপুরাতে ওরা স্থায়ীভাবে বসবাস করেন, কিন্তু এখন ওনারা হয়তো জীবিকার কারণে অন্য রাজ্যে আছেন। ঠিক। সেই ক্ষেত্রে কি এটা যদি ওরা করে যায়, অর্থাৎ সেলফ এনুমারেশন যদি করে, সেটা কি বৈধ বলে গণ্য হবে? হ্যাঁ, সেটাতে হচ্ছে কি, আমি এটাতে আরেকটু স্পষ্ট করতে চাইছি। যেমন সেইবারে আমাদের যে সেন্সাসের ফেজটা, ফার্স্ট ফেজ যেটা, সেটা নাম হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। তো আমরা হাউসগুলোকে প্রথমেই আমরা কভার করব, পপুলেশন কাভারেজটা আমাদের সেকেন্ড ফেজে হবে। তো তার জন্য আমাদের হাউসটা কভার করতেই হবে, কভার করব। এবং যারা থাকেন, যারা অ্যাকচুয়ালি রেগুলারলি নর্মালি থাকেন এই মানে আমাদের যা এনুমারেটর গেছেন, যে লোকেশনে গেছেন, ওই লোকেশনে থাকেন যদি, তাহলে ওনাদেরকে ইয়ে করা হবে। বা উনি টেম্পোরারি সাপোজ কয়েকদিনের জন্য বাইরে গেছেন, এনুমারেটর এসে হয়তো 2-4 দিন পাবেন না ওনাকে, তো উনি হয়তো একটু বাইরে আছেন, উনি এখানেই থাকেন, এখানেরই নর্মাল উনি, তাহলে তো উনিকে সেলফ এনুমারেশন করতে পারেন। তো সেটার জন্য একটা বলাই বাহুল্য যে আপনি যেটা বলছিলেন যে কেউ বাইরে থাকে, সেলফ এনুমারেশন করে নিলেন, কিন্তু প্রসিজিওর যেটা আপনি প্রথমেই নিজেই বলেছিলেন যে সেলফ একটা আইডি ক্রিয়েট হয়, সেটা সত্যি। তো পোর্টাল, সেটার জন্য কোনো অ্যাপ নেই, কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল আছে, লগ ইন করতে হবে সেখানে, মোবাইল রেজিস্ট্রেশন করে, তারপর নিজের হেড অফ দ্য হাউসহোল্ড নাম দিয়ে সেলফ এনুমারেশন আইডি একটা জেনারেট হবে সিস্টেমের মাধ্যমে। তো ওনার বিস্তৃত তথ্যগুলো উনি দিয়ে দিলেন, একটা আইডি জেনারেট হবে। কিন্তু সেটা কিন্তু একটা টেম্পোরারি সার্ভারে গিয়ে জমা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কাউন্টিংয়ের পারপাসের মধ্যে আসে না এই সময়টাতে। আচ্ছা। কিন্তু যখন এনুমারেটর ঘরে ঘরে যাবেন, এনুমারেটর তো জানেন না কে সেলফ এনুমারেশন করেছেন না করেছেন, ওনার দায়িত্ব হচ্ছে উনি প্রত্যেকটা ঘরে যাবেন এবং কভার করবেন এবং জিজ্ঞেস করবেন যে আপনারা কি সেলফ এনুমারেশন করেছিলেন। হয়তো বা হতে পারে কি একজন মেম্বার করেছেন, অন্য মেম্বাররা জানে না ব্যাপারটা। তো সেটার জন্য আমাদেরকে ট্রেনিংয়ের, এটা একটা ট্রেনিংয়ের পার্টের মধ্যে পড়ছে। আমরা সবাইকে বলছি এনুমারেটর যুগে যারা ফিল্ডে যাবেন, যে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের ঘরের কেউ সেলফ এনুমারেশন করেছেন কিনা। হ্যাঁ বলবেন হ্যাঁ করেছি, তাহলে কি ওনার থেকে আইডিটা নেবেন, নিয়ে ওনার যে HLO অ্যাপ আছে সেখানে উনি এটা এন্ট্রি করবেন। করার সঙ্গে সঙ্গে কি হবে, উনি যা ডাটা ফিল আপ করেছিলেন ওই আমাদের এনুমারেটরের কাছে সেটা উঠে আসবে। তারপরে তো উনি যখন ভেরিফাই করবেন,
বা যদি কোনো রেসিডেন্টরা বলেন যে না আমি করার সময় এটা বুঝতে পারি না, এই জিনিসটা অল্প একটু মনে হয় ঠিক হয় নাই, তো সেটারও সুযোগ আছে সেখানে। তো উনিও সেটা ওইখানে এই মুহূর্তে এনুমারেটর যখন যাবেন তখন ওইটা কারেকশন করিয়ে নিতে পারেন। এখানে একটা কথা বোধহয় বলে দেওয়া খুব প্রয়োজন যে এই সেলফ ইনুমারেশন বা নিজে থেকে স্বগণনা যেটা, এটা কিন্তু কম্পালসারি নয় কিছু, ঠিক, এটা মোটেও বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে করেন সেটা আপনার জন্য ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ আপনি সেখানে কমফোর্টেবল ফিল করছেন না, করার দরকার নেই। যারা জনগণনা করবেন তারা আপনার বাড়িতে এলে আপনি আপনার সঠিক তথ্যটি তাদের দিন, ঠিক তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের এই বিশাল কর্মযজ্ঞে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে পরিপূর্ণ করুন। আচ্ছা, এখানে বলি আমাদের এখানেও রয়েছে, বাইরের শহরে তো রয়েছে, যেমন মাল্টি স্টোরেড বিল্ডিং রয়েছে, অনেকগুলো ফ্ল্যাটে বিভিন্ন জন বাস করে। সেই ক্ষেত্রে গণনাকারীরা কিভাবে সেটা করবেন? তো সেটাতে আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল সিস্টেম, টেকনিক্যালি ওনাদের বিশাল ট্রেনিং, আমাদের ক্যাসকেড আছে। ট্রেনিং মানে কি বলে, ট্রেনিং তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি সুপারভাইজার অ্যাকচুয়ালি যে নিজের একটা দায়িত্ব পালন করছেন সেটা নয়, ওনারা নিজেদেরকে একটা ন্যাশনাল ডিউটি হিসাবে করছেন, সেটা হিসাবে আমরা ওনাদের কাছে একটা স্পিরিট ক্রিয়েটের জন্য আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে ওনাদেরকে পাস অন করার চেষ্টা করেছি অলরেডি। ট্রেনিং আমাদের পুরোপুরি অলমোস্ট শেষ ত্রিপুরা রাজ্যের জন্য। সেটার একটা বিশাল মানে হায়ার আর কি বলা যাবে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ন্যাশনাল ট্রেনার, মাস্টার ট্রেনার, ফিল্ড ট্রেনার, তারপর গিয়ে আলটিমেটলি ইউনিভার্সিটি ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ট্রেনিংয়ে এটা সবসময় ভুল হওয়ার চান্স থাকে বা কিছু মিসিং হওয়ার চান্স থাকে। সেটা বারবারই বলা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট আছে বিল্ডিং নাম্বার অ্যান্ড সেন্সাস হাউস নাম্বার। তো সেটা ওনারা একটা বড় বিল্ডিং মাস্টার, আপনি যেটা বললেন মাল্টি স্টোরিড বিল্ডিং, সেখানে ওনারা বিল্ডিং নাম্বার একটা দেবেন, তারপর সেখানে কতটা পরিবার আছে সেটার ওনারা কাউন্টিং নোট করবেন এবং সেন্সাস হাউস হিসাবে ডিক্লেয়ার করবেন। আরও কিছু টেকনিক্যাল ব্যাপার বস্তু আছে, যেমন কিছু রেসিডেন্স মানুষ থাকেন, সঙ্গে সঙ্গে কোনো একটা ব্যবসায়িক কিছু একটা করেন ঘরের মধ্যে, সেটার ব্যাপারেও ইনফরমেশনগুলো নেবেন। বা কিছু ফ্ল্যাট হতে পারে যে মানুষ থাকেন না, অথচ অন্য দোকান বা অন্য কোনো স্পেসিফিক্যালি কোনো কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ হয়, তো সেগুলোর জন্য নাম্বারিং করবেন এবং তার নির্দিষ্ট কোড আছে আমাদের সিস্টেমে, তো সেটা অ্যাকর্ডিং কোড দিয়ে উনি এগিয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস একটু আমি শ্রোতা বন্ধুদের কাছে, অর্থাৎ যারা এই অনুষ্ঠান শুনছেন, বলা যায় যে ভারতবর্ষের জনগণকে বা ত্রিপুরার যারা জনগণ আছেন তাদেরকে বলি যে এই সমস্ত যে তথ্যগুলি তারা জানতে চাইবেন যারা আপনাদের কাছে যাচ্ছেন, যেমন শ্রী চৌধুরী বলছিলেন যে অনেক রকম, অনেক ফিল্ডে অনেক লোক রয়েছেন যারা এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করতে চেষ্টা করছেন। এইখানে আপনার যে তথ্যটা রয়েছে সেটা সঠিকভাবে দিন। আপনি এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই তথ্য দিলে পরে আপনার অন্য কোনো রকম ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে, এরকম কিছু, তাই তো? ঠিক, হ্যাঁ, সত্যি। সুতরাং যেটা আপনার সত্য তথ্য যেটা রয়েছে, এই তথ্যটি কিন্তু আপনি অবশ্যই তাদেরকে দিন যারা আপনার কাছে যাচ্ছে। কারণ এক্ষেত্রে একটা কথা বলি, এই জনগণনা সেটা কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের উন্নতির জন্য একটা বিশেষ পরিকাঠামো উন্নয়নের জন্য এটা একটা বিশেষ ভূমিকা পালন করবে। সুতরাং এই উন্নয়নে আপনিও সাথী হন, আপনিও একজন সক্রিয় সহযোগী হন, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বলা রইল। আচ্ছা, যারা ভাড়া থাকেন, আপনি যেটা বলছিলেন, কেউ হয়তো কমার্শিয়ালি ব্যবহার করছে কিন্তু সেটা রেন্টে রয়েছে, বা এছাড়াও বাইরের শহর থেকে এসে এখানে ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রে কিভাবে এই গণনার? তো আমাদের গণনাকারীরা যদি এই পিরিয়ডে, যে পিরিয়ডটাতে আমাদের সার্ভে পিরিয়ড, সেটা স্পেসিফিক পিরিয়ড থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে স্পেসিফাইড পিরিয়ড সেটার বাইরে যেতে পারবেন না ফিল্ড ওয়ার্ক করার জন্য। এই পিরিয়ডের মধ্যে যদি ওনারা মানে প্রেজেন্ট থাকেন তাহলেই শুধু ওনাদেরকে কাউন্ট করা হবে এবং সেটার জন্য নির্দিষ্ট কোড আছে। সাপোজ ভাড়া থাকলে পরে আমাদের ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, সেটারও প্রভিশন আছে, আমাদের কয়েকটা কোড আছে। যদি নিজের বাড়ি, নিজের ঘর থাকেন, নিজেই থাকেন, সেটার জন্য একটা কোড আছে, নির্দিষ্ট কোড, ওন্ড। বা কেউ হতে পারে নিজে ভাড়া থাকছেন, ওনার অন্য জায়গায় ঘর আছে, নিজের ঘর আছে, তো সেটারও স্পেসিফিক কোড আছে যে রেন্টেড বাট ওন হাউস এলসওয়্যার, বা রেন্টেড নো হাউস এনিওয়্যার। তো যে বিভিন্ন সিচুয়েশন হতে পারে, তো অ্যাকর্ডিংলি কোডগুলো দেওয়া আছে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু নাই যে আমি তো এখানে ভাড়া থাকছি তো আমারটা তো এখানে রিপোর্টিং করাটা ঠিক হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সেন্সাস হচ্ছে কি একটা স্পেসিফাইড পিরিয়ডের মধ্যে সব জায়গায় একসঙ্গে হচ্ছে, যাতে অন্য জায়গায়ও আমাদের সেই এনুমারেটররা যাচ্ছেন সেখানে ওনাদেরটা কভার করবেন বিল্ডিংটা। সেটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন। কারণ ভাড়াটিয়া বা অনেক সময় কী হন, মানে যারা মালিক থাকেন ওনারা ভাড়াটিয়াদের যারা ঘরে থাকেন ওনাদের ইনফরমেশনটা দিতে চান না, বলেন না ওনারা তো বাড়িতে কোন দিন চলে যাবেন। তো কোন দিন চলে যাবেন ঠিক আছে, কিন্তু
আমরা যেহেতু আমরা পিরিয়ডে পেয়েছি বা আমরা মানে সার্ভে পিরিয়ডে পাচ্ছি, তো আমাদের কাউন্ট করতে হবে, মানে কোনো সেটাতে কোনো অসুবিধা নেই। সেটাই হচ্ছে গিয়ে মূল দেখার বিষয়, সেটাই অনেক সময় মিস হয়ে যায় অনেক সময়। আচ্ছা, এখানে একটু সংশয় দেখা দিয়েছে। সেটা হলো, ধরুন অনেকেই আছেন, ধরুন মা বাবা এখানে থাকেন, ছেলেরা বা মেয়েরা বাইরের শহরে থাকেন, চাকরি সূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, যেখানেই হোক। এখন যিনি অভিভাবক রয়েছেন, বাবা রয়েছেন বা মা রয়েছেন, তারা কি সম্পূর্ণ তথ্য দেবেন? তো মানে কতজন, যেমন একটা তথ্য রয়েছে বা প্রশ্ন রয়েছে যে আপনারা পরিবারে কতজন রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে যদি 4 জন থাকে 4 জনই দেওয়া হবে, 5 জন থাকলে 5 জনই উনি দিয়ে দেবেন। ঠিক ঠিক হ্যাঁ। তো সেইখানে যে 2 জন বাইরে রয়েছে, ঠিক তাদের ক্ষেত্রে গণনাকারীরা যখন যাবে ওরা কি বলবে? বাইরের শহরে যারা রয়েছেন, যারা ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করেন। হ্যাঁ, এখন এখানে অ্যাকচুয়ালি যারা থাকছেন, সাপোজ আপনি যেটা বলছিলেন মা বাবা থাকছেন, তো ছেলেরা অন্য জায়গায় থাকছেন, তো ছেলেদের জায়গায় হবে, বা অনেক কি পড়াশোনা করার জন্য যায়, বাইরে পড়াশোনা করছে বা চাকরি করছে শুধু, তো অন্যদেরটা ওখানেই কাউন্ট হবে। কিন্তু আমাদেরটা যেখানে আমরা পিরিয়ডে পাচ্ছি, আমাদের পার্টিকুলার এরিয়াতে যাদেরকে একটা পার্টিকুলার হাউসের মধ্যে হাউস হোল্ড পাচ্ছি, এবং ওনাদের যতজন মেম্বার আছেন যারা এখন নর্মালি থাকছেন সেখানে, সেটার সংখ্যাটাই আমরা এখানে বলার জন্য ওনাদেরকে বলবো। ওনারা হয়তো বা টেম্পটেড। এখানে আবার একটা জিনিস বলার আছে, আমাদের নর্মালি কী হয়, অনেক লোক ভাবেন যে উনি বাকি সব মেম্বার তো আমাদের রেশন কার্ডের মধ্যেই আছেন, একই রেশন কার্ডেই তো আমরা মেম্বার, ওনার তো রেশন কার্ড থেকে নাম কাটা হয় নাই। বা আপনি যেটা একটা বললেন, এটা ছাড়াও আর কিছু সিচুয়েশন হয়, সাপোজ ছেলে শহরে থাকে, ভাড়া থাকছে, তো সে তো আমাদেরই মেম্বার, আমাদের রেশন কার্ড থেকে তো নাম আলাদা করে নেই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাইছি, রেশন কার্ডের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেরকম সম্পর্ক নেই। হ্যাঁ, রেশন কার্ড আমাদের জন্য কাউন্টিং করার জন্য কি কারো যদি রেশন কার্ডে নাম কাটা চলে যাবে বা রেশন কার্ডে আছে জন্য আমাদের এখানে দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ফিজিক্যালি যারা আছেন সেটাই আমরা এখানে তুলে ধরি, সেটাই আমাদের কনসেপ্ট। বেসিক্যালি আমাদের অনেক সময় কমন সেন্সে অনেক কিছু মনে হয় ঠিক, কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাজ পার প্রপার ডেফিনেশনে চলতে চাই। আরেকটু আমি জিজ্ঞেস করি, সেটা হলো, ধরুন গণনাকারী এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা পরিবারে কতজন আছে, ঠিক, তো আমরা 4 জন আছি, ঠিক, কিন্তু 2 জন বাইরে থাকে, ঠিক, তো আমরা কি বলবো? আমরা 2 জন, 4 জনের মধ্যে থেকে 2 জন বাইরে থাকেন, 4 জন আছেন। আচ্ছা, 4 জন আছেন, অন্য 2 জন বাইরে থাকছেন। হ্যাঁ, অন্য 2 জন বাইরে থাকছেন। আমাদের 6 জন মেম্বার ছিলেন, 2 জন বাইরে থাকছেন, সেটাও হতে পারে। তো সেটা যদি হয় তাহলে আমি 4 জনই বলবেন, 4 জনই নিব আমরা। না, যখন স্বগণনার ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, স্বগণনার ক্ষেত্রে, হ্যাঁ ঠিক, স্বগণনার ক্ষেত্রে তো ইনোভেটরের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না। না, তো সেখানে দুটো জিনিস দেওয়ার কোনো অপশন নেই। না, তো সেই ক্ষেত্রে তো 4 জনই আমার দিতে হবে। হ্যাঁ, 4 জনই দিতে হবে। হয়তো আপনি হয়তো কনসেপ্ট ভালো করে বুঝেন, ক্লিয়ার হয় নাই, সাপোজ আপনি 4-5-6 জনও দিয়ে দিলেন, তো তখন যখন ইনোভেটর আসবে তখন জিজ্ঞেস করবে আপনাকে 6 জন, তো উনি বলবেন না আমি তো 2 জন ওখানে ছিলেন, তো ওটা ক্লিয়ারিফাই হয়ে যাবে। ইনোভেটর গণনাকারী আসার পরে যখন আমি বললাম যে আমরা 4 জন, কিন্তু 2 জন বাইরে আছেন, উনি কি কত সংখ্যা লিখবেন? 2 জন লিখবেন না 4 জন লিখবেন? আচ্ছা, তো উনি 2 জনই লিখবেন। আর যারা বাইরে আছে, বাইরেরটা বাইরে থাকছেন রেগুলারলি, ওখানকার জনগণনার ক্ষেত্রে ওখানেই ওদের জায়গায় ওটাই করা হবে। অলরেডি অন্য সিটে, যে অনেক সিটে আমাদের অলরেডি হয়ে গেছে সেন্সাস, তো অন্য জায়গায় দেখাতেন যে 2 পিরিয়ডে তো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো সেটাই হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, আমি আবার বলি, এটা একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এইখানে যদি কেউ ভুলবশত ভুল করে ফেলেন কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটাকে শুদ্ধ করার কোনো, ঠিক করার কোনো অবশ্যই আছে। তো আমাদের, আমি যেটা প্রথম বলছিলাম যে যেটা তথ্য দিবেন সেটা অ্যাকচুয়ালি সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে, কিন্তু যদি ভুলভ্রান্তি হয়ে গেল তাহলে কিন্তু ইনোভেটর যখন আসবেন, যদি উনি নিজেও নাও বলেন, তাও ইনোভেটর দায়িত্ব হচ্ছে গিয়ে যেটা ওনার কাছে আসবে অ্যাপে, যেটা আপনি ফিল আপ করেছিলেন আগে সেলফ এনুমারেশন হিসাবে নিজে করেছিলেন, সেটাকে উনি আরেকটু দেখবেন, দেখে ওনার যদি কিছু ডিবিটেড মনে হয় বা সঠিক হয় নাই মনে হয়, সেটা আবার উনি জিজ্ঞাসা করে কারেকশন করতে পারবেন। আচ্ছা, সেই সুযোগটা আছে অবশ্যই। হ্যাঁ, তখনই কিন্তু ভেরিফাই করে যখন সিঙ্ক করবেন এনুমারেটর, তখন কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে ডাটাটা এসে গেল, আপনি যেটা স্বগণনা নিজে করেছিলেন সেটা এসে গেল। তার থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনি কেউ ছিলেন এখানে, অথচ ঘরে আছেন, উনি অন্য জায়গায় সেলফ ইনফরমেশন করে দিয়েছেন, বললেন যে আমার তো সেলফ ইনফরমেশন হয়ে গেছে, তার মানে কিন্তু সেন্সাসের ডাটা বেসে আসে নাই। কিন্তু যতক্ষণ এনুমারেটর ওনাকে পাচ্ছেন না গিয়ে ফিল্ডে নিজের স্পেসিফাইড এরিয়াতে গিয়ে, ততক্ষণ কিন্তু নথিভুক্ত হচ্ছে না কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কোনো একটা তথ্য ভুল রয়েছে, সেটাকে কি গণনাকারী যারা যাবেন বা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কি সেটা শনাক্ত করতে পারবেন? হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি, এটা আরেকটা জিনিস বলা জরুরি যে আমাদের অ্যাকচুয়ালি সেন্সাসের একটা বিশেষ সিস্টেম আছে, যেটা থেকে আমরা কোনো ডকুমেন্ট ভেরিফাই করতে চাইতে পারি না।
কোনো ডকুমেন্ট আপনার বলছেন আপনার তো রেশন কার্ডে কতজন আছে দেখি আপনার রেশন কার্ড, আপনার আধার কার্ড দেখি আপনার কি কতজনের নাম আছে কি না আছে, এসবের কোনো আমাদের কোনো সুযোগ নেই। এটা কিন্তু খুব প্রয়োজনীয় তথ্য আপনি বললেন। অর্থাৎ যিনি গণনাকারী যাবেন এরা কোনো কাগজ দেখতে চাই না, উনি কোনো চার্জ করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না যে ঠিক আছে তোমার আপনার একটা কপি দেন, যেটা বলছেন সেটা সঠিক কিনা আমি দেখি। আচ্ছা, এটা কিন্তু শ্রোতা বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে কোনো জনগণনাকারী যদি আপনার কাছে কোনো রকম কাগজ চায় আপনি দিতে বাধ্য নন। ঠিক, কিন্তু উনি যেটা নিজের স্যাটিসফ্যাকশনে বলছেন, অথবা নিজে যদি নিজে কিছু ঠিক আছে আমি কনফার্ম হতে পারছি না, আমি একটু দেখে নিই, তো এটা নিজের ব্যাপার। উনি নিজের ডকুমেন্ট নিজে দেখে নিয়ে যদি কিছু বলতে চান বলবেন, যদি সঠিক তথ্য দিতে চান এটা ওনার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো সেটা অবশ্যই করতে পারেন। তো সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় এনুমারেটররা বলেন যে না ওনারা তো বলেছেন সেটা, হ্যাঁ এটা তো আমরা নিতে বাধ্য। তো সঠিক তথ্যের ক্ষেত্রে এটা বিশেষ উপযোগী। তো কেউ যে কোনো কিছু বলতে পারে, তো তার জন্য আমাদের সবসময় বলা হয় যে এনুমারেটররা যাতে নিজেরা পলাইটলি অ্যাপ্রোচ করেন, এনুমারেটর মানে যখনই যাবেন কোনো বাড়িতে প্রপারলি অ্যাপ্রোচ করেন, এবং ওনারা যাতে ওনাকে অবিশ্বাস করেন, এরকম একটা সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়, যাতে ট্রাস্ট ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের ট্রেনিংয়ের মধ্যেও বলা হয় ওদেরকে, যে একজন আরেকজনকে যদি ট্রাস্ট করতে পারে তাহলেই উনার সঠিক তথ্যটা দিবে। এবং এটার হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ আমরা ডকুমেন্ট চাচ্ছি না, তো যে কোনো কিছু ডাটা আসতেই পারে। এখানে একটা বিশ্বাস কথা বললেন বা বিশ্বাসযোগ্যতার কথা বললেন, একটা পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করেই এই কাজটা এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একটু আগেও যেটা বলছিলাম যে এমন কোনো তথ্য আপনি দিতে চাইছেন না যেটা আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলবে, সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত তথ্যগুলো, ব্যক্তিগত তথ্যগুলো গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছেন? সেটা কি গোপনীয় থাকবে? ঠিক, তো সেটাও ইম্পর্ট্যান্ট। আমরা অ্যাকচুয়ালি সেন্সাসে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি নোটিফিকেশন হয়েছে, তো গেজেট নোটিফিকেশন না হয়ে আমরা কেউ ফিল্ডে যেতে পারি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছে, তারপর স্টেট গভর্নমেন্ট এটাকে রিপাবলিশ করে, তারপরেই আমরা একমাত্র ফিল্ডে ইনফরমেশন আনতে পারি। এবং যে রেসিডেন্টরা আছেন ওনাদেরকে আমরা এই আন্ডারে কনফিডেন্স, যে আন্ডার সেকশন 15 বলা হয় সেটাকে, আন্ডারে যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটা কিছুই ডিসক্লোজ করা হবে না। কিন্তু এটাও বলা ঠিক যে আরটিআই বা অন্য ধরনের যে কোনো কোর্টে বা কোনো কিছুতে এভিডেন্স হিসেবে সেন্সাসের ডাটা, মানে নিজের ইন্ডিভিজুয়াল ডাটা যেটা, সেটা কিন্তু কোনো ক্রমেই ডিসক্লোজ করা হয় না, সেটা আমরা ল বাউন্ড। কিন্তু সেখানে আবার প্রশ্ন হচ্ছে তাহলে তো ডাটা কালেকশন করা হচ্ছে কেন? আপনারা তো সব নাম অনুযায়ী নিচ্ছেন, সবার নাম লিখছেন, তো সেটার ব্যাপারে ওনাদের কনফিডেন্সের জন্য সেটাই জানা দরকার যে আমরা যেটা ডাটা কালেকশন করছি সেটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অনুযায়ী পাবলিকেশন করা হয় সেন্সাস থেকে। সেখানে কোনো ইন্ডিভিজুয়ালের কোনো নাম কিছু ম্যাটার থাকে না। এই ভিলেজে এই ফেসিলিটিটা কত আছে, কি আছে, ড্রিঙ্কিং ওয়াটার কতটুকু আছে, কতজনের কি আছে না আছে, সেটা ব্যাপারে আমরা বলছি, নাকি কোনো একজন পার্টিকুলার এক্স ওয়াই ওনার ঘরে কি আছে এই পাওয়া গেছিলো, সেরকম কোনো সিস্টেম নেই বা কেউই বলতে পারবেন। যখনই এনুমারেটর থেকে সাবমিট হয়ে যাবে ডাটাটা অ্যাপে করবেন, তার পরবর্তী উনি আর কিছুই দেখতে পারবেন না। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। একটা প্রশ্ন আপনার কাছে শ্রোতা বন্ধুদের তরফ থেকে, আপনারা এই যে বললেন যে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার কোনো ব্যাপার নেই, একটা পাড়া বা মহল্লায় কত পার্সেন্ট লোক শুদ্ধ পানীয় জল পাচ্ছে বা পাকা ঘরে থাকছে, যাই ইনফরমেশন আমরা কালেকশন করছি, এই ধরনের ব্যাপার। এখন এই জনগণনায় কোন কোন বিষয়গুলির উপর জনগণ জানতে পারবে? মানে শুধুমাত্র জনসংখ্যা কত আছে তাই, না আরো অনেক কিছু জানতে পারবে? ঠিক, তো আমরা সেন্সাস বলি, আমরা শুধু সবাই সাধারণ মানুষ এটাই ভাবি, আমরা যে ভাবেন যে আমরা শুধু মাথাগুন্তি বা পপুলেশন কত আসবে সেটা, কিন্তু সেটা নয়। কিন্তু সেটার থেকে অনেক কিছু জিনিস বেরিয়ে আসে, হাউজিং কন্ডিশন, তারপর আপনাদের এমেনিটিস, কী সুযোগ সুবিধা ওনারা উপভোগ করেন, বা ওনাদের কী কী অ্যাসেটস আছে, সম্পদ, যেটা বলা হয় স্পেসিফিক কোয়েশন অনুযায়ী আমাদের 7-8টা কোয়েশন আছে। মানে সাপোজ আপনাদের এমিউনিটিস বললে আপনাদের ওয়েস্ট ওয়াটার কোথায় গিয়ে পড়ছে, বা লেট্রিন ফেসিলিটি কী আছে কি না, ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি ইউজ করেন, বা ঘরে রান্না করার জন্য এলপিজি কানেকশন আছে কি না, বা আপনাদের রান্না করার জন্য কী ধরনের ফুয়েল ইউজ করেন, সেইগুলো জিনিসগুলো আমাদের বিস্তারিতভাবে দেওয়া থাকে। কিন্তু সাধারণভাবে মনে হচ্ছে আমাদের 33টা কোয়েশ্চন বেসিক্যালি, এটার উপরেই এনুমারেটর সুপারভাইজাররা ইনফরমেশন কালেকশন করবেন। কিন্তু পরবর্তী সময়ে কিছু ছোটো ছোটো ইনফরমেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মিনিং ক্যারি করে। সাপোজ একটা ফ্যামিলিতে আপনার কি বলে সাপোজ এসসি এসটির আমরা ব্যাপার আছে, এসসি এসটি কিনা ফ্যামিলি, তো একজন হেড অফ দ্য হাউস হোল্ড উনি এসটি সাপোজ, তো ওনার ঘরে এই ফেসিলিটি আছে, তো হিসাবে অনেক ক্রস ক্লাসিফিকেশন করার সুযোগ থাকে ডাটার থেকে। সেটা যে কোনো ডাটার থেকে অনেক কিছু পরিসংখ্যান বেরিয়ে আসে। এবার জনগণনার শেষে
যখন আমরা চাইব, তখন শুধুমাত্র মাথা গোনা নয়, ঠিক তাদের আর্থসামাজিক অবস্থাটাও আমরা জানতে পারবো। ঠিক কি নাগরিক সুবিধা তাদের জন্য প্রযোজ্য রয়েছে সেটাও আমরা জানতে পারবো, এবং জাতিগত সংখ্যা কি আছে সেটাও জানা যাবে। হ্যাঁ, জাতিগত সংখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের এসসি এসটিটা তো আমাদের প্রত্যেকটা সেন্সাসেই করা হয়, এটা ম্যান্ডেটরিলি এসসি এসটি নিতে হয়। কিন্তু আবার যেটা কাস্টের ব্যাপারটা এডিশনাল কোয়েশ্চন যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের এই পিসে আমরা এটার ব্যাপারে কোনো কোয়েশ্চন নেই এটার জন্য। এটা আমাদের সেকেন্ড পিস যখন হবে ফেব্রুয়ারি মাসে 2027, তখন কাস্টের ব্যাপারে আলাদা একটা কোয়েশ্চন থাকবে। তো কাস্ট ব্যাপার যেটা আমরা কাস্ট সেন্সাস বলছি, সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড পেজে যা হবে সেখন সেটা। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরীর সঙ্গে, এবং আপনারা জানতে পারলেন অনেক কিছু এই জনগণনা 2027 নিয়ে। এটা শুরু হয়ে গেছে, এবং আপনাদের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণ ছাড়া এই যে উন্নয়নের প্রতি একটা বিশাল পদক্ষেপ ভারত সরকার নিয়েছেন, সেটা কিন্তু সম্ভব হবে না যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন। তো আপনাদের অংশগ্রহণ হোক, সক্রিয়ভাবে অংশগ্রহণ হোক, আপনারা সহযোগিতা করুন। আমরা আশা করছি যে এই জনগণনা প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হবে। আপনাকে অনেক ধন্যবাদ।